হ্যালো আমার দুষ্টু প্রিয় মিষ্টি বন্ধুরা। বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো। বন্ধুরা, তোমাদের জন্য নতুন একটি গল্প নিয়ে চলে আসলাম। বন্ধুরা, গল্পটি শেষ পর্যন্ত দেখলে আপনাদের দাঁড়িয়ে যাবে, আপনারা হাতের কাজ করতে বাধ্য হবেন। চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে গল্পটি শুরু করি। একটা মেয়ে কিছুক্ষণ আগে রেপ হয়েছে। কিছু ওয়ার্ড বয় এবং নার্স মিলে তাকে এমার্জেন্সিতে নিয়ে যাচ্ছে। সবকিছু অন্ধকার লাগছে, চোখের সামনে ভয়ানক ঘটনা ভাসছে। চোখ পুরো লাক্ষীলবঘীর্ণ ধারণ করেছে, হাতের রগগুলো ফুলে উঠেছে। হঠাৎ করে একজন চিড শান উ বলে ডাকছে। কয়েকবার ডাকার পর শানের হুঁশ ফিরল। পাশে তাকিয়ে দেখল জেরিন তাকে ডাকছে। সে নিজেকে সামলে জেরিনকে জিজ্ঞাসা করল, শান, কিছু বলবেন জেরিন? জেরিন, আপনি ঠিক আছেন? চোখ পুরো লাল হয়ে গেছে। কিছু হয়েছে? শান, কই না তো কি হবে? চোখের মধ্যে কিছু ঢুকেছে হয়তো। জেরিন, আপনার রেপ হওয়া মেয়ে দেখলেই চোখ লাল হয়ে যায়, চোখের মধ্যে কিছু ঢুকে যায়। আসল ঘটনাটা আজকে বলুন তো। শান শুনে উচ্চস্বরে হাসতে লাগল। তারপর বলতে লাগল, শান, আরে দূর, কি যে ভাবেন আপনারা, এই রকম কিছুই না। জেরিন কিছুটা অবাক হল, কিছু বলতে গিয়েও বলল না। শান জেরিনকে চুপ থাকতে দেখে বলল, শান, তো জেরিন থাকেন, আমি আমার কিউট পিচি পেশেন্টটাকে দেখে আসি। জেরিনকে কিছু বলার সুযোগ না দিয়েই শান হাঁটা ধরল। জেরিন তখনও হাঁ করে শানের চলার পথ দেখতে থাকল। জেরিন মনে মনে ভাবল, রেপ হওয়া মেয়ে দেখলেই তোমার চোখ লাল হয়ে যায়, হাতের রগ ফুলে যায় কেন? তোমার মধ্যে রহস্যটা কি? লাইবা ভোরবেলা উঠে ফজরের নামাজ পড়ে পড়ালেখা করতে বসেছিল। কিছুক্ষণ পরে নিচে এসে দেখে তার মা মাহফুজা হক এবং তার বড় চাচি শাহিনা খান দুইজন মিলে রান্না করছে। লাইবা কাজেই সাহায্য করতে চাইলে শাহিনা বলে, শাহিনা, মা, তোর রান্না করার দরকার নেই, তুই গিয়ে পড়তে বস, পরীক্ষার কয়েকটা দিন মাত্র বাকি। লাইবা, বড় মা, অনেক সময় পড়লাম, এখন আর ইচ্ছা করছে না। মাহফুজা, তাহলে গিয়ে চুপচাপ বসে থাক, তোর বড় বাবা আর তোর আব্বু দেখলে বাসা মাথায় তুলে ফেলবে। লাইবা আর কিছু না বলে সামনের বাগানে চলে আসে। কি সুন্দর গাছ, গাছে ফুল ফুটে আছে। লাইবা ফুল ছিঁড়তে যাবে, উপরে থেকে আফিক বলে উঠল, ফুল ছিঁড়লে তোর হাতগুলো কেটে ফেলব। লাইবা একটু ভয় পেয়ে দোতলার বারান্দায় তাকালো। তাকাতেই দেখল আফিক ট্রাউজার ও একটি টি শার্ট পরে, দুই হাত পিছনে দিয়ে দাঁড়িয়ে আছে। তার মুখে রহস্যময় হাসির রেখা। লাইবা আফিককে দেখে ভয় আতঙ্কিত হয়ে ওঠে। লাইবার আব্বুরা দুই ভাই, বড় ভাই আজিজ রহমান এবং ছোট ভাই লতিফ রহমান। আজিজ রহমানের 3 ছেলে মেয়ে। বড় ছেলে আফিক রহমান তুরজয়, মেজ মেয়ে আফিয়া রহমান তুবা এবং ছোট মেয়ে আফিরা রহমান তুরনা। অন্যদিকে লাইবারা 2 ভাইবোন, মানতাশা রহমান লাইবা এবং মাহদিন রহমান লাবিব। বাড়ির বড় ছেলে আফিকের বয়স 30, লাবিবের বয়স 27, আফিয়ার বয়স 23, লাইবার বয়স 18 এবং বাড়ির ছোট সদস্য আফিরা বয়স 15। লাইবার বারান্দায় আফিককে দেখে ভয় পেয়ে হাত পা কাঁপতে শুরু করল। লাইবা ছোট থেকেই আফিককে ভয় পায়, যদিও কেউ জানে না লাইবা তাকে কেন ভয় পায়। লাইবাকে ভয় পেতে দেখে আফিক তাকে প্রশ্ন করল, আফিক, তুই কেন আমাকে ভয় পাস বলতো? তোকে আমি কখনো মেরেছি নাকি কিছু বলেছি? আজ পর্যন্ত তোর উপর কোনো প্রকার রাগও দেখায়নি কিন্তু। কথা শেষ করার আগেই লাইবা দৌড়ে বাড়ির ভিতরে চলে গেল। ডাইনিং এ আজিজ এবং লতিফ বসে খাচ্ছে, মাহফুজা এবং শাহিনা পরিবেশন করছে। লাইবাকে দেখে আজিজ তাকে ডাক দিলেন। লাইবা নিজেকে একটু শান্ত করে তাকিয়ে দেখল বড়বাবা এবং আব্বু তার দিকে তাকিয়ে আছেন। লাইবা তার গুটি গুটি পায়ে ডাইনিং টেবিলে এসে বসল। লাইবাকে বসতে দেখে লতিফ প্রশ্ন করল, লতিফ, সোনামনি, পরীক্ষা প্রস্তুতি কেমন? লাইবা শান্ত গলায় বলল, এই তো আলহামদুলিল্লাহ, ভালো। আজিজ সাহেব বললেন, মা, তোমার জন্য আমরা সবাই গর্বিত। আমাদের 5টি ছেলে মেয়ের মধ্যে তুমি সবচেয়ে মেধাবী এবং পরিশ্রমী। তোমাকেই পড়তে হবে মা। লাইবার তাদের কথায় মনোযোগ না থাকলেও শুনে সামান্য হাসির চেষ্টা করল। তার মাথার মধ্যে শুধুই আফিকের রহস্যময় হাসি ভাসছিল। আফিক এ বাসায় থাকে না, সে তার কিছু বন্ধুদের সঙ্গে একটি কোম্পানি খুলেছিল। এখন তার সেই বন্ধুদের মিনে কোম্পানির কাছে একটি বাসা ভাড়া নিয়ে থাকে। মাঝে মাঝে এই বাসায় আসে। বাসায় আসলে অনেক রাত করে আসে, তখন লাইবা ঘুমায় আর আফিক অনেক বেলা পর্যন্ত ঘুমিয়ে থাকে। সেই সময় লাইবা কলেজে প্রাইভেট পড়ে থাকে, তাই লাইবা এবং আফিকের খুব কম দেখা হয়।
যখন আফিকের সঙ্গে দেখা হয় তখন লাইবাই জানে তার অবস্থা কি হয়ে যায়। ধীরে ধীরে লাবিব, আফিয়া এবং আফিরা খেতে আসলো। আফিক তখনও রুমে ছিল। সবাই যার যার মতো খেয়ে কাজে বের হয়ে গেল। লাইবা খাওয়া শেষে করে নিজের রুমে যেয়ে ভয়ে নিজের রুমের দরজা লাগিয়ে দিল। তার মনে হচ্ছিল হয়তো আফিক চলে আসবে। জেরিন অনেকক্ষণ থেকে শানের জন্য অপেক্ষা করছে, কিন্তু এই শানের দেখাই নাই। সে বিরক্ত হয়ে শান কেবিন থেকে বের হয়ে গেল। বের হয়ে দেখতে পেল মহিলা কি আজকেও শানের জন্য বসে আছে। যেদিন প্রত্যেকটা দিন এই মহিলাকে বসে থাকতে দেখে কিছু জিজ্ঞাসা করলেই বলে শান এর সাথে একটু কথা বলিয়ে দিবেন, কিন্তু শানর তার সাথে কোনোভাবেই কথা বলতে রাজি না। মহিলাটিকে তার পরিচয় জিজ্ঞাসা করলে কিছু না বলে চুপচাপ বেরিয়ে যান। জেরিনের মনে শানকে নিয়ে হাজারো ভাত খায়। জেরিন শানকে ১.৫ বছর ধরে চেনে, কিন্তু শানের বাবা মা কোনো কিছু সম্পর্কে সে জানে না। সে শানের ব্যাপারে জানতে প্রচুর আগ্রহী, কিন্তু অত্যন্ত গভীর। শানের গায়ের রং চাপা ধরনের, যা রমণীদের সহজেই চোখে পড়ে। লম্বায় ৫ ফুট ১ ইঞ্চি। সামনে কোরিয়ানদের মতন চুলগুলো চোখে উপর পর্যন্ত, পিছের দিকে কিছুটা ছোট। বডি দেখলেই মনে হয় জিম করা। চোখগুলো হালকা বাদামি। এক বাক্যে মেয়েদের মন চুরি করার ধরনের পুরুষের। শান নিজের কেবিনে যাওয়ার পথে মহিলাটিকে দেখল বেরিয়ে যেতে। মহিলার যাওয়া দেখে শান নিঃশ্বাস ফেল। আর কিছু না ভেবে শান নিজের কেবিনে ঢুকে গেল। দুপুরের খাবার শেষে ধীর পায়ে নিজের কেবিনে ঢুকল আরিশ। অফিসের একঘেয়ে ব্যস্ততা শেষে কিছুটা একা সময় কাটাতে এমন নীরব কেবিনটাই যেন তার নির্ভরতার জায়গা। পরনে কালো রঙের ফিটেড শার্ট, নিখুঁতভাবে পরা ফর্মাল প্যান্ট, পকেট থেকে মোবাইল বের করার সময় ঝুলে থাকা হাতঘড়ির টিকটিক শব্দ শোনা যাচ্ছিল যেন। চুলগুলো এলোমেলোভাবে কপাল ছুঁয়ে আছে, চোখে হালকা শেডের সানগ্লাস, যেন সূর্যের আলো নয়, মানুষের দৃষ্টিকে আড়াল করতেই তার এই বর্ম। চেয়ারে বসেই সামনে রাখা কিছু গুরুত্বপূর্ণ ফাইল উল্টাতে শুরু করল সে। চোখ ছিল কাগজে, কিন্তু মন যেন অন্য কোথাও। হঠাৎ ফোনটা বেজে উঠতেই বিরক্ত ভঙ্গিতে কপাল কুঁচকে তাকাল স্ক্রিনের দিকে। পরিচিত নামটা দেখেই খানিক থমকে গেল। চাচি কল করেছেন। এক মুহূর্ত থেমে গভীর নিঃশ্বাস নিয়ে কলটা রিসিভ করল আরিশ। হ্যালো কাকি, কেমন আছেন? আরিশের গলা শুনে মুচকি হাসলেন তাসলিমা খাতুন। সাবিহা মায়ের পাশেই বসে আছে। তালহা খাওয়া শেষে একটু বেরোল। আল্লাহর রহমতে ভালো আছি, তুই কেমন আছিস? আমি সব সময় ভালো থাকি কাকি। তা জানি, কেমন থাকিস? কিছু বলবেন? হঠাৎ কল দিলেন? হ্যাঁ, তালহার তো মাস্টার্স শেষ হলো কবেই। এবার তো একটা কাজকর্ম করতে হবে ওকে। আর কতদিন বসে বসে খাবে? আরিশ বসা থেকে উঠে দাঁড়াল। রুম জুড়ে ধীর পায়ে হাঁটতে লাগল। ঢাকায় পাঠিয়ে দিন তালহাকে। কোম্পানির হাল ধরুক। শিখতে হবে তো। তাসলিমার ঠোঁটের কোণে হাসি ফুটল। এ যেন জল না চাইতেই বৃষ্টি। আমিও তাই ভাবছিলাম আরিশ। আমরা সবাই ঢাকা চলে যাব। কি বলিস? ঠিক আছে, চলে আসুন। আচ্ছা বাবাগু, রাখছি। আরিশ আর কিছু না বলে কল কেটে দেওয়াতে কিছুটা অসন্তুষ্ট হলেন তাসলিমা খাতুন। সাবিহা আগ্রহ নিয়ে শুধাল, কি বলল আরিশ? চোখ পাকালেন তাসলিমা। বললেন, আরিশ ভাইয়া বল, আমরা আগামীকাল ঢাকায় যাচ্ছি। ওখানে গিয়ে আরিশের সাথে বুঝে শুনে কথা বলিস। জানিসই তো মাথার তার ছিঁড়া ওর। সাবিহা কিছু না বলে মুখ ঘুরিয়ে বসল। তার বিরক্ত লাগছে, তবে আগামীকাল ঢাকা যাচ্ছে এটা শুনে বেশ আনন্দ লাগছে। আর মাত্র একটা রাত, তারপর আরিশকে দেখতে পাবে সে। তোমার মা কল দিয়েছেন। অকস্মাৎ আরিশের আগমনে হকচকিয়ে গেল ওরা। ড্রেসিং টেবিলের সামনে বসেছিল সে। কদিন ধরে ঠিকমতো আয়নাও দেখা হয় না, সেজন্য চেহারার হাল দেখার জন্য আয়নার সামনে বসেছিল মেয়েটা। কিন্তু আরিশ আজ এত জলদি বাসায় ফিরবে বুঝতে পারেনি। কথা বলুন। ইচ্ছে করছে না, হামিংবার্ড। ওরা কি বলবে বুঝতে পারছে না। মানুষ এমন হয় কিভাবে? গতকাল থেকে কল করে যাচ্ছেন রোকসানা, অথচ আরিশ কলও রিসিভ করছে না। মাঝে মধ্যে ইচ্ছে না থাকা সত্ত্বেও অনেক কাজ করতে হয়। আরিশ গভীর দৃষ্টিতে তাকাল ওরার দিকে। কিছুক্ষণ চুপ করে থেকে বলল, তুমি তো খুব ভালো কথা বলতে পারো। ম্লান হাসল ওরা। আরিশ কল ব্যাক করল। রিং হওয়ার সাথে সাথে কল রিসিভ করলেন রোকসানা।
হ্যালো আরিশ। জি বলুন। দীর্ঘশ্বাস ছাড়লেন অরার মা। আরিশের আচরণ খারাপ লাগে উনার, কিন্তু কিছু করার নেই। আরিশ, এখন আমি তোমার শাশুড়িও বটে, কেবল খালামনি নই। একটু হলেও বিহেভিয়ার চেঞ্জ করো। প্রয়োজন বোধ করছি না। ওই মহিলার বোন আপনি, এটাই আপনার একমাত্র পরিচয়। তাহলে ওরাও তো আমার মেয়ে। শি ইজ মাই ওয়াইফ নাও। হুজ ডটার অর সিস্টার শি ইজ ডাজন্ট ম্যাটার এনিমোর। কি বলার জন্য কল করেছিলেন সেটা বলুন প্লিজ। সোলাইমান মল্লিক স্নেহভরে রোকসানার কাঁধে হাত রাখলেন। চোখের পাতায় ভরসার ছায়া টেনে ইশারায় বোঝালেন, সব ঠিক হয়ে যাবে। রোকসানা দীর্ঘশ্বাস ফেললেন, একটা ভার যেন বুক চিরে বেরিয়ে এল। তোমাদের বিয়ের 3 দিন হয়ে গেছে। আগামীকাল ওরাকে নিয়ে এসো, একবার দেখা করে যাবে। কি দরকার? মাত্র 3 দিন হলো, এর মধ্যে দেখা করার দরকার নেই। আরিশের কথোপকথন শুনে ওরার ভীষণ কষ্ট হচ্ছে। লোকটা মায়ের সাথে এভাবে কেন কথা বলছে? ঠিক আছে, যেদিন তোমার ইচ্ছে হবে সেদিনই এসো। আমি জানি তুমি আসবে আরিশ। বাই। কি হলো? আসবে না বলল? স্বামীর প্রশ্নের জবাবে কি বলবেন রোকসানা? রোকসানা কিছুক্ষণ চুপ করে রইলেন। চোখ নামিয়ে নিঃশ্বাস নিলেন ধীরে। তারপর স্বামীর দিকে তাকিয়ে নরম অথচ কণ্ঠে বললেন, ছেলেটা জেদি ঠিক আছে, কিন্তু আমার বিশ্বাস, ভালোবাসা আর ধৈর্য থাকলে সবচেয়ে একগুঁয়ে মানুষটাকেও বদলানো যায়। ওরা পারবে। ও যদি ওর ভেতরের মানুষটাকে ছুতে পারে কি? মৃদু হাসলেন সোলাইমান। তাই যেন হয় রোকসানা। ঘুমাও তুমি, আমিও ঘুমাচ্ছি। রোকসানা চুপচাপ চোখ বন্ধ করে শুয়ে রইলেন। সোলাইমানও চোখ বন্ধ করলেন ঘুমানোর উদ্দেশ্যে। বিছানার উপর ফোনটা রেখে ধীরে ধীরে জামাকাপড় খুলতে লাগল আরিশ। শরীরে তখন কেবল একটা আন্ডারওয়্যার। ওরা এক পলক তাকিয়েই চোখ ফিরিয়ে নিল, মুখে তীব্র বিরক্তি, ক্ষোভে তার বুক ধুকধুক করছে। ধৈর্যের সীমা পেরিয়ে যাচ্ছে প্রতিদিন। এমন এক উন্মাদ, জেদি, খামখেয়ালি মানুষের সঙ্গে থাকা শ্বাসরুদ্ধকর হয়ে উঠেছে। চুলগুলো তাড়াতাড়ি বিনুনি করে বিছানার দিকে এগোল ওরা। চুপচাপ। অভিমান তার চলনে। আরিশ চুপচাপ তাকিয়ে রইল ওর দিকে। এই মেয়েটাকে দেখলেই বুকের ভেতর এক অদ্ভুত অনুভূতি হয় তার। যেন নরম মেঘের মতো ফোলা ফোলা গাল, আর সেই গালেই একটা টোল। ছোটখাটো গড়নের মেয়েটা দেখে অনেক সময় বাচ্চা মনে হয় আরিশের। এভাবে দাঁড়িয়ে থাকবেন? আরিশকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে শুধালো ওরা। ভাবনার জগত থেকে বেরিয়ে এলো আরিশ। ওরার দিকে এগিয়ে যেতে লাগল। ওরা চুপচাপ বসে আছে। ফের কিছু করলেই বাড়ি ছেড়ে পালিয়ে যাবে সে। যে ভদ্রলোক ওরার মাকে অসম্মান করেছে তার সাথে ওরা থাকবে না। কিছুতেই না। এই কদিন ভয়ে ভয়ে ছিল সে। এখন কিছুটা হলেও ভয় কেটেছে। তোমার সমস্যা হচ্ছে? না। তবে? নাথিং। ওরা কিছু বোঝার আগেই আরিশ তাকে বিছানায় ধাক্কা দিয়ে ফেল। চমকাল ওরা। রেগে বলল, কি করছেন? আরিশও অবাক হলো ওরার আচরণে। মেয়েটার এতটা সাহস হলো কিভাবে হঠাৎ? আরিশ ওরার শরীরের উপর ঝুঁকে ওর কপালে আঙুল ছুঁয়ে বলে, 2-3 দিনেই ভয় কেটে গেছে। শুকনো ধোক গিলল ওরা। আরিশের হিংস্র আচরণগুলো মনে পড়ে গেল। প্লিজ সরুন। কেন? আমার ভালো লাগে না এসব। ভালো লাগে না? আরিশের কানে বারবার কথাটা বাজতে লাগল। ওরার তাকে, তার স্পর্শ ভালো লাগে না? কিন্তু কেন? ওরা যেন আরিশের সাথে থাকে, সেজন্যই তো এতটা আদর করে সে। যদি কখনো ওরা তাকে অক্ষম বলে চলে যায়, সেই শঙ্কা থেকেই আরিশের এত পাগলামি। সত্যি ভালো লাগে না? নাকি অন্য কেউ আছে? আচমকাই আরিশের চোখ রক্তবর্ণ ধারণ করল। ওরা বেশ বুঝতে পারছে আরিশ আবারও হিংস্রতা প্রকাশের মাধ্যম হিসেবে তার শরীরটাই বেছে নিবে। কেউ নেই আপনি ছাড়া।